আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত 11 বছরে পররাষ্ট্র ও শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে সামলিয়েছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময় শিক্ষাখাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সর্বস্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে জানা রয়েছে। দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলেছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময় শিক্ষাখাতে এটি ছিল ওপেন সিক্রেট। এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খুলেনি তার মন্ত্রণালয়ের সচিবরা। ডিএমপিতে 7 যুগ্ম কমিশনার, মহানগর পুলিশের 7 যুগ্ম কমিশনারকে বদলে ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীকে লজিস্টিক্সে খন্দকার ফরিদুল ইসলাম, ট্রাফিক দক্ষিণে সৈয়দ হারুনুর রশিদ, সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণ সুফিয়ান আহমেদকে ট্রাফিক উত্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম, এস.এম. মেহেদী হাসান ও সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ফেনীর উত্তরাঞ্চলে বন্যা দুর্গত মানুষের বাঁচার আকুতি। ঘরে কোমর সমান পানি, কোথাও যাওয়ার উপায় নেই। 1.5 মাস ব্যবধানে 3য় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গতকাল কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোন রকমে বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক বন্ধ রয়েছে। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। ভারতে চিকিৎসক হত্যা, ময়নাতদন্তে ধর্ষণের যে ধরনের হিসাব মিলল, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হলে এক চিকিৎসকের মরদেহ মিলেছিল। তখন অভিযোগ ওঠে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর থেকে উত্তাল কলকাতা। এবার নিহত চিকিৎসকের মরদেহের ময়নাতদন্তে যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, তার যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছে। যৌনাঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে। শরীরের বিভিন্ন অঙ্গে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। এছাড়া কি করে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে তাও জানা গেছে। প্রতিবেদনে বলা হয় যে চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এর আগে তাকে নির্যাতন করা হয়। ভুক্তভোগীর মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, হাত গোড়ালি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে 93% মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক এটি বলে মনে করেন 93% মানুষ। তাদের মধ্যে 5% মানুষ মনে করেন ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত হবে না, আর 2% পক্ষে বিপক্ষে কোনো মত দেয়নি। শামীম ওসমান ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক হিসাব জব্দ। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ভাই বিকেএম এর সহসভাপতি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদেরও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তথ্য চাওয়া নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছে। চিঠিতে শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান এবং তাদের সন্তান ইমতিয়ান ওসমান ও লাবিবা জোহার ব্যাংক হিসাব জব্দ এবং তাদের হিসাবের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান আজ পদত্যাগ করেছেন। তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। সভাপতির দায়িত্ব পেয়ে বিসিবির ফেসবুক পেজে তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিজের লক্ষ্য নিয়ে বলেছেন, লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, দেশের মুখ উজ্জ্বল করা, দলকে একটা জায়গায় দেখতে চাই। কিভাবে দেখবো সেটা অনেক বড় একটা ব্যাপার, সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।
বন্যা কবলিত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। বুধবার 21 আগস্ট দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে শায়েখ লিখেছেন, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যায় অবস্থা ভয়াবহ আকারে ধারণ করেছে। বরাবরের মতো বন্যা কবলিত মানুষের পাশে আছে এএস সুন্নাহ ফাউন্ডেশন। ফেনীতে আগামীকাল থেকে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে নোয়াখালী ও লক্ষ্মীপুরেও ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।